Hello everybody, Assalamu alaikum. This is Abdullah Noyon. Today I would like to discuss about the most important topics on English grammar, and that is narration. So please, let's see. আমরা আজকে narration নিয়ে আলোচনা করব। তোমরা জানো narration গ্রামারের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। অষ্টম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট জব সিকারসদের জন্য প্রত্যেকটা জব এক্সামই ন্যারেশন থেকে কোশ্চেন আসে। সো ন্যারেশন আমাদের জন্য যারা আমরা পড়াশোনা করব চাকরি করব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কিন্তু আমরা একদম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং তারপরও ন্যারেশন পড়ি, তারপরও অনেকে ন্যারেশন ভালো করে বুঝে না। এর কারণটা হচ্ছে আমরা রিয়েলাইজ করতে চাই না। আমরা জানি গ্রামার মানে হচ্ছে মুখস্থ কিছু, এখানে ক্রিয়েটিভিটি তেমন একটা থাকবে না, বাট আসলে গ্রামারের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে, জাস্ট আমাকে বুঝতে হবে। যদি আমি কোনো জিনিস ভালো করে বুঝতে পারি দেন এটা এক্সপ্লেইন করতে পারবো বা কাজে লাগাতে পারবো, প্রয়োগ করতে পারবো। সো আমরা দেখি আসলে ন্যারেশন কত সহজে শেখা যায়। ইনশাআল্লাহ সবাই যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং সাথে সাথে প্র্যাকটিস করো, ন্যারেশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সো লেটস সি ন্যারেশনটা আসলে কি। আমি যদি এর একটা অ্যানাদার একটা সিনোনিম দিয়ে দিই বা অ্যানাদার একটা নেম দিয়ে দিই, যেমন স্পিচ, এবার একটু কিছুটা আমাদের হলো ক্লিয়ার হয়েছে। স্পিচ ব্যাপারটা কি? স্পিচ মানে হচ্ছে উক্তি বা কথা, অর্থাৎ আমরা যে মনের ভাব প্রকাশের জন্য দৈনন্দিন জীবনে যে কথাগুলো একজন আরেকজনের সাথে বলে থাকি সেগুলোই হচ্ছে স্পিচ, আর এটারই নাম হচ্ছে ন্যারেশন। তো আমরা যখন কথা বলি তখন কথাটা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে সরাসরি আমি বলতে পারি অথবা কারো রেফারেন্স নিয়ে কথাটা বলতে পারি। তো এই জন্য আমরা ন্যারেশন বা স্পিচকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষভাবে একটা কথা বলতে পারি, পরোক্ষভাবে বলতে পারি। তো যখন আমরা বা বক্তা কোনো কিছু তার সে নিজেই বলবে, প্রত্যক্ষভাবে বলবে, তখন সেটা ডিরেক্ট স্পিচ, আর যখন সে কারো সহযোগিতা নিয়ে কিছু বলবে তখন সেটা ইনডিরেক্ট স্পিচ। ওকে, তো আমরা এটা নিয়ে বেশি একটা আলোচনা করব না। আমরা দেখি যে আসলে পরীক্ষায় বা আমাদেরকে কি করতে হবে, আমরা স্পিচটা বেসিক্যালি চিনব। ওকে, এবার আমরা একটু দেখি যে এইখানে আমি একটা স্পিচ লিখে রাখছি। দেখো কি লেখা আছে, রূপা said to me I have done my work, অর্থাৎ রূপা আমাকে বলেছিল যে I have done my work, আমি আমার কাজ করেছি। তার মানে কে? আমি না, রূপা কাজটা করেছে, সে আমাকে বলেছে। তো দেখো এটা হচ্ছে একটা ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ সে পরোক্ষভাবে কথাটা বলছে। সেখানে আমরা কি দেখলাম, একটা ইনভার্টেড কমার সহযোগিতা নিয়ে আলাদা দুইটা পার্ট এই সেন্টেন্সের আমরা দেখতে পাই। তো একটা স্পিচকে তাহলে বেসিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুইটা পার্ট একটা স্পিচে রয়েছে প্রধানত। সেই দুইটা পার্ট কি? একটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমাদের অনেকগুলো বইতে লেখা থাকে রিপোর্টিং ভার্ব, বেসিক্যালি এটা একটা রিপোর্টিং স্পিচ। আর এই যে said to কথাটা, এটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব। আরবি দিয়ে আমি লিখলাম রিপোর্টিং ভার্ব। ওকে, এরপরে এই যে অংশটা, এটার নাম হলো কি? রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তা যে বক্তব্যটা দিয়েছে, রিপোর্টেড যেটা দিয়েছে, তার ডেলিভার্ড স্পিচটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে আমরা দুইটা নাম জানতে পারলাম একটা স্পিচের। তাহলে দুইটা নাম বা দুইটা প্রধানত ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, আশা করি এবার নাম দুইটা বা আমরা একটা স্পিচ সম্পর্কে বুঝতে পারলাম। এবার যেটা করতে হবে, আমাকে আমাদের পরীক্ষাতে মূলত কি আসে, যে একটা এরকম ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, ইনডিরেক্ট সেটাকে করতে হয়। ইন্টারমিডিয়েট লেভেলে আবার অনেক সময় দেখা যায় কি ডিরেক্ট দেওয়া থাকে, ইনডিরেক্ট করতে হয়, বা ইনডিরেক্ট দেওয়া থাকে, ডিরেক্ট করতে হয়, রিভার্স করতে হয়। কিন্তু এসএসসি লেভেল পর্যন্ত আমরা শুধু একটাই পাবো, যে একটা ডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে, আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। এনিওয়েজ, আমরা দেখি যে আসলে একটা স্পিচের কি কি পরিবর্তন করতে হয়। তো মূলত যে বিষয়গুলো পরিবর্তন করতে হবে
চারটা বিষয় আমি লিখবো, চারটা মূল বিষয় লিখবো, যে চারটা বিষয় আমাকে পরিবর্তন করতেই হবে। আর এই চারটা বিষয় যদি আমরা ভালো করে বুঝি তাহলে ন্যারেশন আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, লেটস সি, দেখি সেগুলো কি। পরিবর্তন করতে হবে। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্বটাকে আমাকে প্রথমে পরিবর্তন করতে হবে। তার মানে কি, আমি শুধু এই যে কথাটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটা চেঞ্জ করব এই পাশ থেকে। রিপোর্টিং স্পিচ থেকে অনলি আমি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব, আর কিছু আমাকে চেঞ্জ করতে হবে না। ওকে, নাম্বার 2, 2 নম্বরে আমি যেটা পরিবর্তন করবো সেটা দেখো, আমরা বলছিলাম যে ইনডিরেক্ট স্পিচে কি করতে হয়, সরাসরি একজন কথা বলবে অন্য কারো রেফারেন্স দিয়ে, সেখানে দুইটা পার্ট থাকতে পারবে না। ইনডিরেক্ট স্পিচ অলওয়েজ একটা পার্ট হবে। তার মানে কি, আমাকে এই কমাগুলো উঠিয়ে দিতে হবে, ইনভার্টেড কমা বা এখানে একটা কমা আছে, এই কমাগুলো আমরা রাখতে পারবো না, সো আমাকে কমাটা তুলে দিতে হবে, তার মানে কমা পরিবর্তন করতে হবে। তাহলে 2 নম্বরে কি, আমি যদি লিখে দিই ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটাকে আমাকে পরিবর্তন করতে হবে। নাম্বার 3, এরপরে দেখো এর সাথে সাথেই আছে পার্সন, আমি এটাকে পরিবর্তন করলাম। তারপরে কি, এই পার্সনটাকে পরিবর্তন করতে হবে। ওকে, নাম্বার 4 যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে এই যে মূল 4টা বিষয় আমরা দেখলাম, এই 4টা আমাকে পরিবর্তন করতেই হবে। আবারও বলি কি কি, রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই যে সাইড টু কথাটা, এটা পরিবর্তন করতে হবে। রিপোর্টিং স্পিচ থেকে অনলি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। ওকে, এরপরে হচ্ছে ইনভার্টেড কমাটা আমাকে পরিবর্তন করতেই হবে। তারপরে হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে। পার্সনের ক্ষেত্রে আমি একটা কথা লিখে দিই, যেখানে থাকবে, যতবার থাকবে, অর্থাৎ একটা স্পিচের মধ্যে অনেকগুলো পার্সন থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে, যেখানে যতবার থাকবে ততবারই আমাকে পরিবর্তন করতে হবে। ওকে, সেম ভাবে ভার্বও, যেখানে যতবার থাকবে ভার্বও আমাকে ততবারই পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? ওকে, আশা করি কি কি পরিবর্তন করতে হবে এটা আমরা বুঝে ফেললাম, যে আমাকে পরিবর্তন করতে হবে 4টা, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, পার্সন এবং ভার্ব। আচ্ছা, অনেকে আবার তোমরা কনফিউজ হতে পারো যে আমরা তো দেখেছি ন্যারেশনে আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হয়, আপনি তো টেন্সের কথা বললেই না। অ্যাকচুয়ালি আমরা টেন্স নিয়ে আজকের কোনো কথা বলবো না, আমরা দেখব টেন্স ছাড়াও ন্যারেশন শেখা যায় বা স্পিচগুলো পরিবর্তন করা যায়। ওকে, লেটস সি। এবার আসি যে আমরা ফার্স্ট যেটা পরিবর্তন করব, যে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম। দেখো, আমি যে আরবি মানে রিপোর্টিং ভার্ব, অন্য কিছু বুঝবে না অবশ্য, যে রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম। এর আগে একটা কথা বলি, রিপোর্টিং ভার্ব পরিবর্তনের আগে আমাকে আর একটা বিষয় জানতে হবে, সেটা হলো কি, সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। আমি খুব সংক্ষেপে সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করছি, সেন্টেন্স তো বিস্তারিত আলোচনা, কারণ আমরা যা কিছু গ্রামার, লিটারেচার সব জায়গায় হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা লাগবে, আমরা অন্য কোনো ক্লাসে পুরো সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারবো, বাট আজকে আমি একটা বেসিক আলোচনা করব, যাতে করে তুমি একটা স্পিচের ভিতরে যদি একটা সেন্টেন্স দেখো, হুট করে চিনে ফেলতে পারো, চট করে দেখেই বুঝতে পারো যে এটা আসলে কোন সেন্টেন্স আছে। তো এনিওয়েজ, সেন্টেন্স প্রধানত 2 প্রকার। তোমরা সবাই জানো সেন্টেন্স হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আবার 3 প্রকারে ভাগ করা হয়, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে আবার 5 প্রকারের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কোনো কথা নাই, বা এটা আমাদের আজকে লাগবেও না। আজকে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং 5 প্রকারের সেন্টেন্স। আমি একটু লিখে দিই দ্রুত। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ,
ইম্পারেটিভ। হ্যান্ডরাইটিং বুঝতে একটু কষ্ট হবে, বুঝতে পারছি, অনেক ফ্যান অ্যান্ড লাভলি মাখছি, আসলে সুন্দর হয় না, যাই হোক এটাই মানতে হবে, কিছু করার নাই। অপটেটিভ এবং তাহলে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। সেন্টেন্স হচ্ছে তাহলে প্রধানত কয় প্রকার? দুই প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স আমরা জানি পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আজকের কোনো আলোচনা নাই বা ন্যারেশন এটার দরকারও নাই। আমরা অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স পাঁচ প্রকারের একটু সাধারণ ধারণা দিব, যাতে তোমরা একটা স্পিচের ভিতরে একটা সেন্টেন্স দেখি চট করে বুঝে ফেলতে পারো যে এটা আসলে কোন সেন্টেন্স। ওকে, লেটস সি। দেখো, প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা অনেক সময় হয়তো অর্থ দেখে যদি না বুঝি, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতি বা বর্ণনা, এটা যদি আমরা অর্থটা না বুঝি যে আসলে এই আই হ্যাভ ডান মাই ওয়ার্ক বা এখানে যা কিছু থাকুক, আমি যদি অর্থটা না বুঝি, তাহলে একটা জিনিস খেয়াল করব যে সেন্টেন্সটার সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন এটা পাশাপাশি সাজানো আছে কিনা। যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সাজানো থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। এটা নিয়ে কোনো আলোচনা না, কারণ তোমরা জানো এটা যদি ইন্টারোগেটিভ একটা সাইন থাকবে, এটা যদি দেখো তাহলে সেটা ধরে নেবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের একটু বিস্তারিত আলোচনা আছে, তা জাস্ট আমি সিম্পল ধারণা দিই, কি করলে কি দেখলে বুঝবা। যে যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ওপেন দ্য ডোর, স্টপ ইউর টকিং। আবার যদি আমরা বলি যে শো ইউর আইডি কার্ড, হ্যাঁ, এরকম, অর্থাৎ যখন মেইন ভার্ব দিয়ে কোনো কথা শুরু হবে তখন সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ লেট মানে হচ্ছে প্রস্তাব দেওয়া বা অনুমতি চাওয়া, তো লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেটাও হবে ইম্পারেটিভ। ডু নট দিয়ে, ডু নট মেক আ নয়েজ, ডোন্ট মিস মাই ক্লাস, তো এভাবে যদি হয় তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে প্লিজ, যদি অনুরোধ বোঝায়, প্লিজ গিভ মি আ কাপ অফ টি আফটার ইফতার। ওকে, তো এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারলাম। আরেকটা বলি, যদি অর্থ বুঝতে চাও তাহলে আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, এই কথাগুলো যদি কোনো এবং প্রস্তাব, এই কথাগুলো যদি কোনো সেন্টেন্স দ্বারা বোঝায় তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, এরপরে কি বাকি আছে? অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ইচ্ছা আর একটা হচ্ছে প্রার্থনা। অর্থাৎ কোনো সেন্টেন্স দ্বারা যদি আমার মনের ইচ্ছা, হ্যাঁ, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হই, হ্যাঁ, বা হতাম, আমি যদি আবার পাখির মতো উঠতে পারতাম, হ্যাঁ, অর্থাৎ ইচ্ছা যদি বোঝায়, এবং প্রার্থনা বোঝায়, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ফরগিভ আস, মে আল্লাহ সেভ ফ্রম দ্য করোনা, হ্যাঁ, এরকম যদি বোঝায়, যে প্রার্থনা বোঝায় আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, এরকম যদি কোনো দোয়া, প্রার্থনা বা ইচ্ছা বোঝায় তাহলে সেটা হচ্ছে অপারেটিভ। অ্যান্ড ফাইনালি এক্সক্লামেটরি। এটা নিয়েও আলোচনা নাই ইন্টারোগেটিভের মতো, বিকজ তোমরা এরকম একটা সাইন পাবা, যদি এই সাইনটা দেখো তাহলে বুঝে নেবা যে এক্সক্লামেটরি সেন্টেন্স এটা। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, এক্সক্লামেটরি সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে সুখের, আরেকটা হচ্ছে দুঃখের বা কষ্টের। অর্থাৎ একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদেরকে দুই ধরনের নিউজ প্রোভাইড করে, একটা হচ্ছে দুঃখের বা কষ্টের, আরেকটা হচ্ছে সুখের বা আনন্দের। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সাইনটা, এই সাইনটা নিয়ে একটু কথা বলি। এই সাইনটাকে বাংলায় বলা হয় বিস্ময়সূচক চিহ্ন, ইংলিশে বলা হয় এক্সক্লামেশন সাইন, বাট বাংলা এটার নাম আমরা দিতে পারি আবেগ সূচক চিহ্ন। অর্থাৎ এই সাইনটা দ্বারা বেসিক্যালি আমাদের আবেগ বোঝায়। আমরা হাসি, কান্না, সুখ, দুঃখ, প্রেম, প্রীতি, বেদনা, এগুলো আসলে আমাদের আবেগের বহিঃপ্রকাশ। দ্যাট মিনস আমরা এই সাইনটাকে কি বলতে পারি? আবেগ সূচক চিহ্ন। ওকে স্যার, তাহলে বোঝা গেল আমরা এই পাঁচ প্রকারের সেন্টেন্স
দেখলেই চিনতে পারবো, তাই না? হ্যাঁ, গুড। অর্থাৎ আমরা যদি একটা স্পিচের ভিতরে সেন্টেন্সগুলো দেখি, এভাবে আমরা বুঝে বলবো যে অ্যাসার্টিভ মানে কি, সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, ইন্টারোগেটিভ মানে কি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এরপর হচ্ছে ইম্পারেটিভ মানে কি মেইন ভার্ব দিয়ে শুরু হবে, আদেশ নিষেধ অনুরোধ এগুলো বোঝাবে, অপারেটিভ ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, এবং ফাইনালি এক্সক্লামেটরি মানে কি একটা সুখের নিউজ যদি দেয় তাহলে সেটা, অথবা একটা দুঃখের নিউজ, হ্যাঁ, এইসব যদি বোঝায় তাহলে আমরা সেটা ধরে নেব এক্সক্লামেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ। এবার আসি যে স্যার এটা কেন আপনি আমাকে শোনালেন, আলোচনা করতেছেন ন্যারেশন নিয়ে, আপনি আমাকে সেন্টেন্স শিখালেন। ন্যারেশন আসলে বেসিক্যালি সেন্টেন্সই, আমরা বলছিলাম যে স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স, এটা নিয়েই আলোচনাটা বেসিক্যালি। তো এই রিপোর্টিং ভার্বটা আসলে পরিবর্তন করতে হবে আমাকে এই সেন্টেন্স অনুযায়ী। আমি একটু লিখে দিই, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচ এর কি অনুসারে স্যার? সেন্টেন্স, ইয়াস, সেন্টেন্স অনুসারে। ওকে স্যার, মানে কি যে রিপোর্টিং যে ভার্বটা, এই ভার্বটা পরিবর্তন হবে এই যে আমাদের রিপোর্টেড স্পিচ, এই স্পিচের সেন্টেন্স অনুসারে। অর্থাৎ এই যে ইনভার্টেড কমাটা, আমরা ইনভার্টেড কমাটাকে যদি ক্লিপ ভাবি, যে দুই পাশে দুইটা ক্লিপ দিয়ে আটকানো আছে, এর মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুসারে আমি এই সেড টু বা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব। তো তার একটু নিয়ম আছে সেন্টেন্স অনুসারে, কারণ আমরা জানি 5 প্রকারের সেন্টেন্স আছে। এই 5 প্রকারের সেন্টেন্সের 5 ভাবে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। অর্থাৎ যখন অ্যাসার্টিভে থাকবে তখন একটা হবে, ইন্টারোগেটিভে আরেকটা হবে, ইম্পারেটিভে আরেকটা হবে। কারণ কি, এই এক একটা সেন্টেন্স আমার এক একটা অনুভূতি প্রকাশ করে। এই জন্যই আমরা যখন রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব তখন ওই অনুভূতিগুলোই দিয়ে লিখতে হবে। যেমন তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে। আমি একটু মুছে দিই। ওকে, এবার আসি কিভাবে পরিবর্তন হয়। দেখো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি লিখব? টোল্ড লিখব। অর্থাৎ এখানে যে সেড টু আছে, এই সেড টুটা আমি আর রাখতে পারবো না, এটা হচ্ছে ডিরেক্ট। আমি এখানে একটু লিখে দিই, ডিরেক্ট, আর এটা হচ্ছে ইনডিরেক্ট। অনেকে আবার ডাইরেক্টও বলে, তো প্রকৃত উচ্চারণটা ডিরেক্টই হবে। তো অ্যাসার্টিভ থাকলে আমরা ইনডিরেক্টে কি লিখবো? টোল্ড। অনেক সময় তোমরা দেখতে পারবা আনসার্ড বা রিপ্লাইড এই কথাগুলো দেওয়া থাকে। হ্যাঁ, তো যদি আনসার্ড বা রিপ্লাইড সেন্টেন্সের ভিতরে এই পাশে রিপোর্টিং ভার্বে দেওয়াই থাকে তাহলে তোমাকে আর চেঞ্জ করতে হবে না, টোল্ড লিখতে হবে না, তুমি ওটাই লিখে দিলেই হবে। আদারওয়াইজ আমরা সব জায়গায় টোল্ড লিখবো। অ্যাসার্টিভ হলে রিপোর্টিং ভার্বের সেই টু এর পরিবর্তে কি লিখবো? টোল্ড লিখবো। ওকে, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা কি লিখবো? আস্কড লিখবো। ওকে, অর্থাৎ যখনই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলে আমরা লিখতাম কি? টোল্ড। আর যদি সেন্টেন্সটা কি হয়? ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা এই সেড টু এর পরিবর্তে কি লিখবো? আস্কড লিখবো। সেড টু রাখতে পারবো না কিন্তু স্যার। ইম্পারেটিভে কি লিখবো? আমরা বলছিলাম ইম্পারেটিভে আমাদের কয়েকটা বিষয় প্রকাশ করে। যেমন যদি আদেশ বা নিষেধ এই দুইটা জিনিস হয় তাহলে আমরা কি বসাবো? অর্ডার্ড। ইয়েস। যদি অনুরোধ বোঝায়, অনুরোধ মানে কি আমরা ইংলিশে আরো ভালো বুঝি, রিকোয়েস্টেড। এরপরে যদি উপদেশ বোঝায়, অ্যাডভাইস। উপদেশ বোঝালে কি হবে স্যার? অ্যাডভাইসড। অর্থাৎ আমরা এখানে অ্যাডভাইসড এস দিয়ে লিখবো, অ্যাডভাইস সি দিয়ে লিখলে হয়, কিন্তু যখন অ্যাডভাইসড লিখবো তখন আমরা এস দিয়ে লিখবো, অ্যাডভাইসড। এটা মাথায় রাখবে। ওকে, তাহলে কি হলো যে যখন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা নিষেধ বোঝাবে, হ্যাঁ, তখন আমরা অর্ডার্ড ব্যবহার করব। যখন অনুরোধ বোঝায় আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। উপদেশ তখন অ্যাডভাইস ব্যবহার করব। এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার আদেশ মানে হচ্ছে অর্ডার,
অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট, আর উপদেশ হচ্ছে অ্যাডভাইস। কেন আমরা এই ইডি যোগ করব? বিকজ আমরা এখানে সেড টু এর পরিবর্তে লিখতেছি, সেড টু তার পাস্ট টেন্সে ছিল। আরেকটা কথা বলি, যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে তখন আমাকে এই রিপোর্টিং ভার্ব নিয়ে আর চিন্তা করতে হবে না, ওই যা থাকবে সেটাই বসাবো। কেবলমাত্র রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের থাকে, আবারও বলছি, যদি পাস্ট টেন্সের থাকে তাহলেই আমি পরিবর্তন করব। যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল, তার মানে আমি যেটা পরিবর্তন করে ইনডিরেক্টলি লিখবো সেটাও পাস্ট ফর্মেই লিখতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। এবার আরেকটা সেন্টেন্স বাকি আছে আমার, সেটা হচ্ছে অপটাটিভ, এবং দুইটা বাকি আছে অপটাটিভ। অপটাটিভে কি বলছিলাম যে দুইটা জিনিস প্রকাশ করে, একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে প্রার্থনা। যদি ইচ্ছা বোঝায় তাহলে আমরা কি লিখব? ওয়েস্ট। আর যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা প্রেড, এই কথাটা লিখব। ওকে স্যার। এরপর হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি বলছিলাম কি দুই ধরনের কথা প্রোভাইড করে, একটা হচ্ছে আমি হেসে কথা বলছি, আবার যদি খুব স্যাড, অর্থাৎ দুই ধরনের মুড প্রকাশ করে। তো যদি আনন্দের একটা মুড প্রকাশ করে, সুখের কোনো কথা হয়, তাহলে আমরা লিখব, যদি এখানে আমি একটু লিখে দিই, সুখের হলে বা আনন্দের হলে কি হবে? এক্সক্লাইমড উইথ জয়। অর্থাৎ আমরা এখানে সেড টু এর পরিবর্তে কি লিখব? রূপা এক্সক্লাইমড উইথ জয়। আবার যদি সেটা কষ্টের হয় বা দুঃখের হয় তাহলে কি লিখব? আই গেস তোমরা বুঝতে পারছো, এক্সক্লাইমড উইথ সরো। ওকে, তাহলে কি দেখলাম? যদি সুখের হয় তাহলে আমরা লিখবো এক্সক্লাইমড উইথ জয়, যদি কষ্টের হয় তাহলে এক্সক্লাইমড উইথ সরো। তাহলে স্যার এটা আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়মটা। অ্যাসার্টিভে টোল্ড, ইন্টারোগেটিভে আস্কড, ইম্পারেটিভে আমরা কি লিখলাম? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এবং অপটাটিভে আমরা কি লিখলাম? উইশড বা প্রেড। এক্সক্লামেটরিতে এক্সক্লাইমড উইথ জয় এবং এক্সক্লাইমড উইথ সরো। ওকে, থ্যাংক ইউ। এরপরে নাম্বার 1 পরিবর্তনটা আমাদের গেল। আমরা 2 নম্বরে কি বলছিলাম স্যার? 2 নম্বরে বলছিলাম হচ্ছে ইনভার্টেড কমা। আসলে এই রুলসগুলো বা বেসিক নিয়মটা যদি একটু সময় করে দেখো, তাহলে পরবর্তীতে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করাবো বা এক্সারসাইজ করাবো তখন তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। সো প্লিজ না টেনে একটু সুন্দর করে রুলসগুলো একটু ভালো করে দেখবা, তাহলে পরবর্তীতে এক্সারসাইজ করতে বা পরীক্ষার আনসার করতে কোনো সমস্যা হবে না। ইনভার্টেড কমাটা, ইনভার্টেড কমাও পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের মতো সেন্টেন্স অনুসারে। আমি খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, যেমন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এর কারণটা কি যে ইনভার্টেড কমাটা আমরা পরিবর্তন করব? কারণ ইনডিরেক্ট সেন্টেন্সে আমার কোনো পার্ট থাকতে পারবে না, একটা মাত্র ফ্ল্যাট পার্ট থাকবে। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে আমার পুরো কথা থাকবে, সেখানে কোনো মাঝখানে কমা টমা থাকতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা ইনভার্টেড কমাটা উঠিয়ে দেব। তো সেক্ষেত্রে অ্যাসার্টিভের বেলায় আমরা বসাবো দ্যাট, ইন্টারোগেটিভের বেলায় আমরা বসাবো হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন। কারণ কি আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুইভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সি দিয়ে শুরু হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। তো যখন অক্সি দিয়ে শুরু হবে তখন ইফ বসবে, আর যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা শুরু হবে তখন সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই আমরা বসিয়ে দেবো। অর্থাৎ হু, হোয়াট, হোয়াই, হুইচ এগুলো যেগুলো থাকবে আমরা সেই ওয়ার্ডটাই সেন্টেন্সের ভিতরে ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহার করব। এবার আসে ইম্পারেটিভ। ইম্পারেটিভে বসবে টু, অপটাটিভ, অপটাটিভে বসবে হচ্ছে দ্যাট, এবং ফাইনালি এক্সক্লামেটরিতেও বসবে দ্যাট। অনেক সময় তোমরা ইম্পারেটিভে এই টু বসাতে একটু সমস্যা হতে পারে, অর্থাৎ যদি দেখো যে ইম্পারেটিভে আমাদের একটু প্রবলেম হচ্ছে যে আমরা বুঝতে পারি না যে এটা যারা আদেশ, নিষেধ, অনুরোধ কী বোঝাচ্ছে, সেক্ষেত্রে বেসিক্যালি আমরা কি করব? দ্যাটও বসাতে পারবো। সেটা আমরা যখন এক্সারসাইজ করব তখন ক্লিয়ার করে দেবো যে কখন আমরা আসলে দ্যাট বসাতে পারবো। কেমন?
ওকে, তাহলে স্যার আমরা দেখলাম ইনভার্টেড কমাটা কিভাবে পরিবর্তন করতে হয়। আমি যদি আবার একটু বলে দেই যে সেটা হচ্ছে ইনভার্টেড কমাও রিপোর্টিং ভার্বের মতোই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে পরিবর্তন হবে। অ্যাসার্টিভে দ্যাট, ইন্টারোগেটিভে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন, ইম্পারেটিভে টু, অপটেটিভে দ্যাট এবং এক্সক্লামেটরি তো দ্যাট। স্যার আমাদের তিনটা পরিবর্তন অলরেডি হয়ে গেল। আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করলাম, সরি দুইটা, এবং ইনভার্টেড কমা পরিবর্তন করলাম, এবং 3 নাম্বার হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন। আচ্ছা, পার্সনটা আমি একটু খুব সহজে বলে দিচ্ছি যে আমরা জানি পার্সন প্রধানত কয় প্রকার? 3 প্রকার। পার্সন বেসিক্যালি 3 প্রকারের। কি কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, আমি একটু পার্সন নিয়ে সাধারণ ধারণা দিই যে পার্সন আসলে কিভাবে বুঝবা যে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অনেকে তোমরা জানো, তারপর একটু বলে দিই। ফার্স্ট পার্সন মানে কি? আমি, আমার, আমরা, আমাদের, অর্থাৎ আমি সংক্রান্ত যা আছে সবই ফার্স্ট পার্সন। অর্থাৎ আমি থাকলে আমার হয়, আমরা হয়, আমাদের হয়, অর্থাৎ যেখানেই দেখবো যে এটা দ্বারা আমি আছি ইনভলভ বা আমাকে বোঝাচ্ছে সেটা হবে ফার্স্ট পার্সন। এরপরে ইউ, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মানে তুমি, তুমি সংক্রান্ত যা বোঝায়, তুমি সংক্রান্ত যা আছে সবই হচ্ছে কি সেকেন্ড পার্সন, ইউ, ইয়োর, ইয়ার্স ইত্যাদি। এরপরে এই আমি আর তুমি ছাড়া, আমি অ্যান্ড তুমি এই দুইজন ছাড়া দুনিয়ায় যা আছে সব থার্ড পার্সন। তার মানে কি? যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ এটা থার্ড পার্সন, ক্যামেরা, এই কি বলে ডাস্টার, এই মার্কার, এভরিথিং, অর্থাৎ আমি আর তুমি ছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব থার্ড পার্সন। ওকে, তাহলে থার্ড পার্সনটাকে আমরা বাদ দিয়ে দিই, কারণ এর মধ্যে থার্ড পার্সনকে কি করা যাবে না, কাবাব মে হাড্ডি এ বাত আমাদের মধ্যে থাকলে সমস্যা হতে পারে। তো আমরা থার্ড পার্সনকে কি এখানে রাখবো না, থার্ড পার্সনকে বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কে? বাদ দেওয়ার কারণটা হচ্ছে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আমি একটু এখানে লিখে দিই যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে কি হবে? ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে। একটু খেয়াল করো, এই যে উপরের সেন্টেন্সটা, রূপা সাইড টু মি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, দেখো এখানে এই আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তার মানে আমি এই আইটাকে এখানে রাখতে পারবো না, একে কার কাছে নিয়ে যাব? রূপার কাছে নিয়ে যাব। তো রূপার পার্সন অনুযায়ী বসবে, তো এখানে নাকি রূপারে বসাবো না, এখানে রূপার প্রোনাউনটা নিয়ে আসবো, অর্থাৎ রূপার পরিবর্তে আমরা শি বসাতে পারি। তাহলে এখানে কি করব? শি বসাবো। এখানে আমরা কি রূপার প্রোনাউনটা ইউজ করব। তার মানে কি রূপার পরিবর্তে এখানে শি বসবে, অর্থাৎ ফার্স্ট পার্সন যাবে কার কাছে? ফার্স্ট পার্সন যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। এরপর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে কি করবে? পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে আমরা সাবজেক্টের কাছে নিব, আর এখানে যদি পার্সন হিসাবে সেকেন্ড পার্সন থাকে তাহলে আমরা কি করব? অবজেক্টের কাছে নিয়ে আসবো। ফার্স্ট পার্সন সাবজেক্টের কাছে, সেকেন্ড পার্সন অবজেক্টের কাছে। মাথায় থাকবে, ফার্স্ট পার্সন সাবজেক্টের কাছে, সেকেন্ড পার্সন অবজেক্টের কাছে, মানে সাবজেক্ট অনুসারে আর অবজেক্ট অনুসারে। আর থার্ড পার্সন থাকলে আমরা কোনো পরিবর্তন করে দেবো না, যা আছে সেটাই বসাবো। ওকে, তাহলে এবারে আমরা পার্সনটা বুঝলাম। আমি তোমাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে পুরো কথাগুলো সুন্দর করে একটা শিটের ভিতরে সাজানো থাকবে। তোমরা দেখে নিলে আরও ভালো হবে বা ভালো বুঝতে পারবা। ওকে, এরপরে ফাইনালি যে পরিবর্তনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভার্ব। দেখো, এই একটা লিস্ট আমি এখানে দিব, অবশ্য সেটা শিটের ভিতরে থাকবে। এই ভার্ব কয়টা যদি আমি বুঝতে পারি তাহলে আমার টেন্স নিয়ে কোনো ঝামেলা থাকবে না ন্যারেশনে। ওকে, তাহলে আমি একটু খুব সহজে দেখাচ্ছি। ডিরেক্ট এবং ইনডিরেক্ট। একটা ব্যাপার খুব সহজ, দেখো যে আমার 12 প্রকারের টেন্স থাকে, সেই 12 প্রকারের টেন্সের ভিতরে মাত্র 2টা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না।
বলো তো সে দুটো কি? একটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দুইটা টেন্স ছাড়া বাকি সবগুলো টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পাই। তার মানে কি, যখনই আমরা অক্সিলারি ভার্বগুলোকে পাবো তখন আমরা শুধু অনলি ওই অক্সিলারি ভার্বকে চেঞ্জ করব, প্রিন্সিপাল ভার্বকে আমার চেঞ্জ করার দরকার নাই। কারণ কি, অক্সিলারি ভার্বের পর অর্ডার অনুযায়ী প্রিন্সিপাল ভার্বগুলো বসে, অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে, দেখো এখানে একটু আমি বলি যে এখানে হ্যাভ আছে, তার সাথে ডান আছে। তার মানে কি, কথা ছিল হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্মটাই বসে, দেখো এখানে আছে। তো তোমার কোশ্চেনও সেটা থাকবে, তো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। জাস্ট অক্সিলারি ভার্বটাকে তুমি যদি একটু চেঞ্জ করে দাও, রিভার্স করে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো আমরা কি বোঝাতে চাচ্ছি, যে ডিরেক্ট স্পিচে যদি বি অন থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা পাস্ট ফর্মটা ইউজ করব। এবার আসো, যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কি করব, তাহলে হ্যাড প্লাস B3 ইউজ করব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, বিপিপিও বলে অনেকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে বি অন থাকলে B2 থাকলে হ্যাড B3। ওকে, এরপরে আমরা আসি, এই হচ্ছে আমাদের দুইটা প্রিন্সিপাল ভার্ব, যেখানে যে দুইটা কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো যেখানে অক্সিলারি ভার্বগুলো থাকে সেখানে একটু আমি বলে দিই, অ্যাম, ইজ, আর থাকলে হবে ওয়াজ, ওয়ার। এরপরে যদি ওয়াজ, ওয়ার থাকে, ওয়াজ, ওয়ার থাকলে আমরা কি করব, হ্যাড বিন, ভার্বের শেষে আইএনজি, কারণ আমরা জানি কন্টিনিউয়াস মানে হ্যাড বিন থাকে, আর কন্টিনিউয়াসে হচ্ছে কি ভার্বের শেষে আইএনজি হয়। তাহলে কি গেল, বিয়ন থাকলে B2 থাকলে হ্যাড B3, অ্যামিজার থাকলে ওয়াজ, ওয়ার থাকলে হ্যাড বিন প্লাস ভার্বের শেষে আইএনজি। এরপরে আর কি কি ভার্ব আছে আমাদের দেখি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার গেল। এরপরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা কি বসাবো, হ্যাড বসাবো। আর আমরা জানি এদের পরে হ্যাভ হ্যাজের পরও B3 বসে, হ্যাডের পরও B3 বসে, অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকলে তোমার পরবর্তী ভার্ব নিয়ে আর প্রিন্সিপাল ভার্ব নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ হ্যাভ হ্যাজ অলরেডি প্রিন্সিপাল ভার্বকে 3 নম্বর ফর্মে নিয়ে এসেছে। সুতরাং আমি শুধু হ্যাভ হ্যাজকে হ্যাডে টার্ন করব। ওকে, অ্যামিজার, ওয়াজ, আর হ্যাভ হ্যাজ। এরপর হচ্ছে ডু অথবা ডাস থাকলে ডিড হয়, ডু ডাজের তেমন একটা ব্যবহার থাকে না অক্সিলারি ইন্টারোগেটিভ ছাড়া। এরপরে হচ্ছে শ্যাল থাকলে আমরা শুড বসাবো, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। উইল থাকলে উড বসাবো, ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। এরপরে হচ্ছে মাস্ট থাকলে আমরা হ্যাড টু ইউজ করব। এই হচ্ছে মূলত আমরা যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে বা ভার্বগুলো নিয়ে যেটা সমস্যাগুলো সম্মুখীন হব সেটা আমি বলে দিলাম। জাস্ট এই ভার্বের যদি সিকোয়েন্সটা তুমি মনে রাখতে পারো তাহলে টেন্স নিয়ে আর তোমার কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে একটা স্পিচে প্রধানত আমরা 4টা চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব এইটা, তারপর হচ্ছে কি ইনভার্টেড কমাটা 2 নম্বর, আমি একটু সিরিয়ালে বলে দিই, নাম্বার 1। এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে কি ইনভার্টেড কমাটা, নাম্বার 3 হচ্ছে কি পারসন, নাম্বার 4 হচ্ছে ভার্ব। তাহলে এই 4টা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আর একটু বিষয় দেখাবো এবং আমরা পরবর্তী ক্লাসের ভিতরে এক্সারসাইজ দেখাবো। সেটা হচ্ছে এডিশনাল কিছু চেঞ্জেস আছে, যেমন যদি ইয়েস কথাটা থাকে তাহলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে যদি নো থাকে, নো এর পরিবর্তে অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি ইয়েস থাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। জাস্ট ইয়েস হলে অ্যাফার্মেটিভ, কারণ ইয়েস মানে হ্যাঁ বোধক, আর নো মানে না বোধক, না বোধক মানে নেগেটিভ, আর হ্যাঁ বোধক মানে অ্যাফার্মেটিভ। এই দুইটা জিনিস মনে রাখবা। এরপরে যদি স্যার থাকে, রেসপেক্টফুল ফিগার সে, সুতরাং স্যারের পরিবর্তে লিখতে হবে রেসপেক্টফুল্লি। অর্থাৎ স্যার যদি থাকে আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা লিখবো, এবং সেটা অবশ্যই রেসপেক্টফুলি কথাটা আমাকে রিপোর্টিং ভার্বের আগে লিখতে হবে। এটা আমরা এক্সারসাইজের সময় দেখাবো যে কিভাবে কোথায় লিখবো। এরপরে
আর কিছু কথা আছে, যেমন এগুলোকে বলা হয় টাইম অফ অ্যাডজেক্টিভ অফ টাইম, অর্থাৎ সময় যদি বোঝায় টুডে থাকলে আমরা দ্যাট ডে বসাবো, টুমোরো থাকলে আমরা দ্য নেক্সট ডে বসাবো, কারণ টুমোরো মানে হচ্ছে কি আগামীকাল, দ্য নেক্সট ডে পরের দিন। হ্যাঁ, ইয়েস্টারডে যদি থাকে, ইয়েস্টারডে একটা দ্য প্রিভিয়াস ডে। এরপরে হিয়ার থাকলে দিয়ার, নাও থাকলে দেন। এরকম কিছু খুঁটিনাটি পরিবর্তন আছে যেগুলো আমরা এক্সারসাইজের সময় দেখিয়ে দেব। তো এই হচ্ছে আজকের যে আমরা যেটা দেখলাম এই ক্লাসের মাধ্যমে, সেটা হলো একটা স্পিচের বা ন্যারেশনের বেসিক চেঞ্জেসগুলো, অর্থাৎ এই চেঞ্জগুলো বা এই রুলসগুলো যদি আমরা একটু মুখস্থ রাখি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী স্টেপের নেক্সট একটা ক্লাস যদি তোমরা করো, তাহলে ন্যারেশন নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না, থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা যদি ফিল করো অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে, সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।